বন্ধুরা, আমাদের জীবনটা খুব ছোট, কিন্তু আমাদের আমলই ঠিক করে দেবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করি, ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করি। মনে রাখবেন, একটা ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ফ্রান্সের ম্যান্ডেটে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন। বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে এসে বসতি স্থাপন করতে থাকে। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, কিন্তু 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 20,000-এ উন্নীত হয়। এরপর প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 35,000-এ পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায়। এভাবে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1948 সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয়। এ বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের বিতাড়নের কাজ ত্বরান্বিত করা ছিল হাগারা বাহিনীর কাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাস করে নিজেদের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের এবং বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। আর বর্তমানে সে আমেরিকার মদদে একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিন্তু জায়নবাদীরা তা দেখেও না দেখার ভান করছে। ধিক বিশ্ব সম্প্রদায়, ধিক। ইসরায়েলের পারমাণবিক অবস্থা। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়। সে বছর মিশর সহ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধের শুরুতেই ইসরায়েলের নেগেভ মরুভূমিতে পারমাণবিক প্রকল্প গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মিশরীয় বাহিনীর, কিন্তু প্রেসিডেন্ট কর্নেল জামাল আবদুল নাসের পরিকল্পনাটি বাতিল করে দেন। ভেবেছিলেন ইসরায়েল তখনও পারমাণবিক বোমা বানাতে পারেনি, তাই নেগেভ মরুভূমিতে দিমোনা প্রকল্প গুড়িয়ে দেয়া হবে অর্থহীন। কিন্তু তিনি জানতেন না যে ইতোমধ্যেই ইসরায়েল 2টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং বোমা দুটি নিক্ষেপের জন্য প্রস্তুত করে রেখেছে। 1973 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বিজয়ী হতে পারেনি। এ যুদ্ধেও ইসরায়েলের বিজয়ের মূলে ছিল দেশটির পারমাণবিক অস্ত্র। যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েল 13টি পারমাণবিক অস্ত্র প্রস্তুত করে রেখেছিল। প্রতিটি বোমার ক্ষমতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার সমান। যুদ্ধে মিশরীয় বাহিনী সিনাই এবং সিরীয় বাহিনী গোলান রণাঙ্গনে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ বার্লেভ লাইন তছনছ করে দিয়ে বন্যার মতো ধেয়ে আসতে থাকলে প্রধানমন্ত্রী মিসেস গোল্ডা মায়ার পারমাণবিক বোমা ব্যবহারের অনুমোদন দেন। জন্মের পর থেকেই ইসরায়েলি নেতৃবৃন্দ উপলব্ধি করতে পেরেছিলেন যে বৈরী আরব শক্তি পরিবেষ্টিত অবস্থায় পারমাণবিক অস্ত্রই হচ্ছে রাষ্ট্র হিসাবে ইসরায়েলের টিকে থাকার গ্যারান্টি।
1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টায় জড়িত হয়ে পড়ে। 30 ও 40-এর দশকে বহু মেধাবী ইহুদি বিজ্ঞানী ফিলিস্তিন ভূখণ্ডে অভিবাসী হিসাবে বসতি স্থাপন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আর্নেস্ট ডেভিড বার্গম্যান। তিনি হলেন ইসরায়েলের পারমাণবিক বোমার জনক। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা বার্গম্যান পরামর্শ দেন যে পারমাণবিক জ্বালানি হতে পারে ইসরায়েলের অপ্রতুল প্রাকৃতিক সম্পদ এবং দুর্বল সামরিক শক্তির একটি বিকল্প। পারমাণবিক বোমা তৈরি করা ছিল এ পরিকল্পনার অংশ। 1948 সালের গোড়ার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইহুদি বিজ্ঞানীরা ইউরেনিয়াম মজুদের জন্য নেগেভ মরুভূমি খুঁজে বের করেন। 1950 সাল নাগাদ তারা বীরেশেবার কাছেও সিডনে নিম্নমানের ইউরেনিয়াম মজুদ খুঁজে পান। 1949 সাল নাগাদ বিজ্ঞান বিষয়ক ওয়াইজম্যান ইনস্টিটিউট সক্রিয়ভাবে পারমাণবিক গবেষণাকে সমর্থন করে। ইসরায়েল সরকারের ব্যয়ে পারমাণবিক প্রকৌশল ও পদার্থবিজ্ঞান অধ্যয়নের জন্য প্রতিশ্রুতিশীল ইসরায়েলি ছাত্ররা বিদেশে গমন করে। 1952 সালে ইসরায়েল গোপনে আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা করে। আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠার মধ্য দিয়েই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1949 সালে ফরাসি আণবিক শক্তি কমিশনের সদস্য ও বার্গম্যানের বন্ধু পরমাণু বিজ্ঞানী ফ্রান্সেস পেরিন ওয়াইজম্যান ইনস্টিটিউট পরিদর্শন করেন। তিনি ফ্রান্সের সাকলেতে একটি নয়া পারমাণবিক গবেষণা স্থাপনায় ইসরায়েলি বিজ্ঞানীদের যোগদানে আমন্ত্রণ জানান। পরবর্তীকালে দুটি দেশে একটি যৌথ গবেষণা সংস্থা স্থাপন করা হয়। 1986 সালে পেরিন প্রকাশ্যে স্বীকার করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটান ও কানাডায় কর্মরত ফরাসি বিজ্ঞানীদের বলা হয়েছিল গোপনীয়তা রক্ষা করতে পারলে তারা ফ্রান্সে তাদের জ্ঞান ব্যবহার করতে পারবেন। একই যুক্তিতে ফরাসি বিজ্ঞানী পেরিন ইসরায়েলের কাছে পারমাণবিক উপাত্ত পাচার করেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যালামোস ন্যাশনাল গবেষণাগারে একজন ইসরায়েলি বিজ্ঞানী কাজ করতেন এবং তিনি প্রত্যক্ষভাবে স্বদেশে পারমাণবিক জ্ঞান পাচার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের পারমাণবিক গবেষণা সামর্থ্য সীমিত হয়ে পড়ে। 50-এর দশকের গোড়ার দিকে ফ্রান্স ও ইসরায়েল পারমাণবিক ক্ষেত্রে একে অপরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। ইসরায়েলি বিজ্ঞানীরা ফ্রান্সের মার্কিউলেতে জি প্লুটোনিয়াম উৎপাদন রিয়্যাক্টর ও UP-1 পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্প নির্মাণে সহায়তা করেছিলেন। হেভি ওয়াটার উৎপাদন ও লো গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত দুটি ইসরায়েলি প্যাটেন্ট থেকে ফ্রান্স লাভবান হয়েছিল। 50 ও 60-এর দশকের গোড়ার দিকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে বহু ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। ইসরায়েলকে প্লুটোনিয়াম বিযুক্তকরণ প্রযুক্তি সহ EL-3 টাইপের 18 মেগাওয়াট শক্তিসম্পন্ন একটি ফরাসি গবেষণা রিয়্যাক্টর সরবরাহে দুটি দেশের মধ্যে 1957 সালের অক্টোবরে চুক্তি হয়। পরে এই রিয়্যাক্টরের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে 24 মেগাওয়াটে উন্নীত করার ঘোষণা দেয়া হলেও প্রকৃতপক্ষে তার ক্ষমতা ছিল অনেক বেশি। 1986 সালে প্রকাশিত এক রিপোর্টে প্রকাশ পায় যে এই রিয়্যাক্টরের ক্ষমতা ছিল 125 থেকে 150 মেগাওয়াট। শুধু প্লুটোনিয়াম উৎপাদনের জন্য এই রিয়্যাক্টরের ক্ষমতা এতটুকু বাড়ানো হয়েছিল। কিভাবে রিয়্যাক্টরের ক্ষমতা বাড়ানো হয়েছিল তা অজানাই থেকে যায়। 1961 সালে দিমোনা রিয়্যাক্টর নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নির্মাণে ইসরায়েলের যুক্তি মেনে নেয়, তবে গোপনে চাপ প্রয়োগ অব্যাহত রাখে। সুপরিচিত মার্কিন পদার্থবিজ্ঞানী ইউজেন ওয়াগনার ও আই রাভিকে নামমাত্র পরিদর্শনের অনুমতি দিলেও প্রধানমন্ত্রী বেন গুরিয়ন নিয়মিত আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দানে অব্যাহতভাবে অস্বীকৃতি জানাতে থাকেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে এই স্বীকৃতি আদায় করে যে সে শান্তিপূর্ণ উদ্দেশ্যে তার পারমাণবিক কর্মসূচি ব্যবহার করবে এবং বছরে দুবার মার্কিন পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেবে। 1962 সালে এই পরিদর্শন শুরু হয় এবং 1969 সাল পর্যন্ত তা অব্যাহত থাকে। মার্কিন পরিদর্শকরা ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শুধু বহির্ভাগই পরিদর্শন করেন, কিন্তু স্থাপনার ভূগর্ভস্থ অংশ পরিদর্শনের বাইরে থেকে যায়। ভূগর্ভের উপরিভাগে ভুয়া কন্ট্রোল রুম ছিল, কিন্তু ভূগর্ভে প্রবেশ করার পথগুলো পরিদর্শনকালে গোপন রাখা হতো। সিঁড়িগুলো ইটের আস্তরণ দিয়ে ঢেকে রাখা হতো। ইসরায়েলি পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের তথ্যও গোপন রাখা
হতো। 1956 সালের অক্টোবরে মিশরের বিরুদ্ধে সুয়েজ খাল সিনাই অপারেশনের পরিকল্পনা ও বাস্তবায়নে ফ্রান্স ও ইসরায়েল একে অপরকে সহযোগিতা করেছে। ব্রিটেনও এই অপারেশনের সঙ্গে জড়িত ছিল। সুয়েজ সংকটই হচ্ছে ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরির ভ্রূণ। 1955 সালে চেকোস্লোভাকিয়ার সঙ্গে মিশর অস্ত্র চুক্তি সম্পাদন করায় ইসরায়েল উদ্বিগ্ন হয়ে ওঠে। এই চুক্তির ফলে মিশর সোভিয়েত ব্লকের তৈরি সমরাস্ত্রে 3 গুণ শক্তিশালী হয়ে যায়। প্রেসিডেন্ট নাসের 1953 সালে তিরান প্রণালী বন্ধের নির্দেশ দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন গুরিয়ন রাসায়নিক ও পারমাণবিক সহ অন্যান্য অপ্রচলিত অস্ত্র তৈরির নির্দেশ দেন। সুয়েজ খাল অপারেশনের 6 সপ্তাহ আগে পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণে সহযোগিতার জন্য ইসরায়েল ফ্রান্সের দ্বারস্থ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিমোন পেরেজ বর্তমানে প্রেসিডেন্ট ও বার্গম্যান ফরাসি আণবিক শক্তি কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। 1956 সালের সেপ্টেম্বরে তারা একটি পুনঃপ্রক্রিয়াকরণ রিয়্যাক্টর স্থাপনে প্রাথমিক সমঝোতায় পৌঁছেন। দুটি দেশ প্যারিসের বাইরে একটি গোপন বৈঠকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে। এই বৈঠকেই সুয়েজ খাল অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। 1956 সালের 29 অক্টোবর সুয়েজ খাল অপারেশন শুরু হয়। অপারেশন ফ্রান্স ও ব্রিটেনের জন্য পুরোপুরি বিপর্যয়ের হলেও ইসরায়েলের জন্য ছিল একটি সামরিক বিজয়। 4 নভেম্বরের মধ্যে ইসরায়েল গোটা সিনাই উপদ্বীপ দখল করে নেয়। 6 নভেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে যুদ্ধবিরতি হয়। সোভিয়েত প্রধানমন্ত্রী বুলগানিন ও প্রেসিডেন্ট ক্রুশ্চেভ হুমকি দেন যে সিনাই থেকে সৈন্য প্রত্যাহার করা না হলে ইসরায়েলে পারমাণবিক হামলা চালানো হবে। সোভিয়েত হুমকিতে মর্মাহত হয় ফ্রান্স। আজ পর্যন্ত যতগুলো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে তাদের প্রত্যেকেই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। কিন্তু পারমাণবিক পরীক্ষা ছাড়া ইসরায়েল পরমাণু শক্তিধর হলো কিভাবে? প্রাথমিক পর্যায়ে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে যে ধরনের পারমাণবিক সহযোগিতা ছিল তাতে পারমাণবিক ডিভাইস পরীক্ষা করার প্রয়োজন ছিল না। ফ্রান্স ও ইসরায়েলের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক ছিল মূলত প্লুটোনিয়ামের উন্নয়ন। তবে এ বাস্তবতা সত্ত্বেও ইসরায়েল প্রচুর ইউরেনিয়াম মজুত করেছিল। ইউরেনিয়ামের সাহায্যে তৈরি পারমাণবিক বোমা পরীক্ষা করার প্রয়োজন নেই। একটি বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে একজন বিশেষজ্ঞ বলেছেন, 1960 সালে ফ্রান্সের পরমাণু পরীক্ষার মাধ্যমে একটি নয় 2টি পারমাণবিক শক্তির জন্ম হয়েছিল। একটি ছিল ফ্রান্স নিজে এবং আরেকটি ইসরায়েল। ফ্রান্সের পরমাণু পরীক্ষাকালে বেশ কয়েকজন ইসরায়েলি পর্যবেক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ফ্রান্স একসময় ইসরায়েলকে সহায়তা প্রদান বন্ধ করে দেয়। এরপর ইসরায়েল নিজের পথ নিজেই দেখে। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও চীন এ 5টি দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট ছিল। যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ার অ্যাপোলোতে ছিল নিউক্লিয়ার মেটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন বা নুমেক নামে একটি ক্ষুদ্র জ্বালানি রড ফেব্রিকেশন প্ল্যান্ট। 1965 সালে মার্কিন সরকার এই কর্পোরেশনের সভাপতি ডক্টর জালমান শাপিরোকে অতি সমৃদ্ধ 200 পাউন্ড ইউরেনিয়াম খোয়া যাবার জন্য অভিযুক্ত করে। মার্কিন আণবিক শক্তি কমিশন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই ও অন্যান্য সরকারি সংস্থা ঘটনাটি তদন্ত করে। কিন্তু তদন্তে কি পাওয়া গেল তা কেউ প্রকাশ করেনি। অনেকেই বিশ্বাস করেন 1965 সালের কোনো এক সময় ইসরায়েল এ 200 পাউন্ডের সমৃদ্ধ ইউরেনিয়াম লাভ করেছিল। কোনো সূত্র জানিয়েছে মোসাদ এজেন্ট রাতি আইতান ও জোনাথন পোলার্ড এ সমৃদ্ধ ইউরেনিয়াম ইসরায়েলে পাচার করেছিলেন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ফ্রান্স ইসরায়েলকে ইউরেনিয়াম সরবরাহ বন্ধ করে দেয়। সাবেক ফরাসি উপনিবেশ গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে এই ইউরেনিয়াম সরবরাহ পাঠানো হতো। নেগেভে ফসফেট খনি থেকে ইসরায়েল সামান্য পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছিল। আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা থেকেও ইউরেনিয়াম সংগ্রহ করা হয়। একটি গোপন অভিযানের মাধ্যমে ইসরায়েল ইয়েলো কেক হিসাবে পরিচিত ইউরেনিয়াম অক্সাইড সংগ্রহ করেছিল। একটি জার্মান কোম্পানি এবং ভূমধ্যসাগরে একটির পর একটি জাহাজ পরিবর্তনের মাধ্যমে তারা 200 টন ইয়েলো কেক সংগ্রহ করে। পাচারকারীরা 560 টন ওজনের তেলে ড্রামের গায়ে প্লামবার্ট শব্দটি এঁটে দেয়। প্লামবার্ট মানে সীসা, অর্থাৎ তেলের ড্রামে সীসা বহন করা হচ্ছে। জার্মান সরকার ইসরায়েলের কাছে ইউরেনিয়াম পাচারে সরাসরি জড়িত ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও আরবদের বিরাগভাজন হওয়ার ভয়ে দেশটি কথা কখনো প্রকাশ করেনি। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের আগে ও পরে মিশর সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পারমাণবিক বোমা লাভে ব্যর্থ প্রয়াস চালায়। সোভিয়েত ইউনিয়ন আশানুরূপ পারমাণবিক ছত্রছায়া না দেয়ায় প্রেসিডেন্ট নাসের ঘোষণা করেন মিশর তার নিজস্ব পারমাণবিক কর্মসূচি গ্রহণ করবে।
1965 ও 1966 সালে নাসেরের বাগাড়ম্বর এবং দিমোনা প্ল্যান্টের উপর দিয়ে মিশরীয় বিমান উড্ডয়নে সৃষ্ট উত্তেজনার ফলে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ বেড়ে যায়। যুদ্ধের শুরুতে মিশরীয় বাহিনীর দিমোনা প্রকল্পে হামলার একটি পরিকল্পনা ছিল, কিন্তু নাসের এ পরিকল্পনা বাতিল করে দেন। তার ধারণা ছিল যে ইসরায়েল 1968 সালের আগে পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে না, কিন্তু তার ধারণা ছিল ভুল। ইসরায়েল 2টি পারমাণবিক বোমা তৈরি করার 10 দিন পর যুদ্ধে নামে। ভূখণ্ডগত দখল সংহত করার কোনো পরিকল্পনা যদি নাসেরের থেকে থাকত, তাহলে তিনি তা করতে পারতেন ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আসার আগে। ততক্ষণে নাসেরের 2 সপ্তাহ দেরি হয়ে গিয়েছিল। পারমাণবিক অস্ত্র তৈরি করে ইসরায়েল এই অস্ত্র ব্যবহারের একটি ডক্ট্রিন বা দিক নির্দেশনাও প্রণয়ন করে। এতে উল্লেখ করা হয়, আরবগণ ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকা দখল করে নিলে, অথবা ইসরায়েলের বিমান বাহিনী ধ্বংস করে দিলে, কিংবা ইসরায়েলি শহরগুলিতে ব্যাপকভাবে রাসায়নিক ও জীবাণু হামলা চালালে, কিংবা আরবরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ইসরায়েল পাল্টা পারমাণবিক আঘাত হানবে। 1971 সালে ইসরায়েল হাই স্পিড ইলেকট্রনিক টিউব ক্রাইটন ক্রয় শুরু করে। 1980 সালে রিচার্ড স্মিথ নামে একজন আমেরিকান 810 ক্রাইটন ইসরায়েলে পাচার করেন। পাচার করতে গিয়ে তিনি ধরা পড়ে যান। তার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে তিনি উধাও হয়ে যান এবং তেল আবিবে গিয়ে ওঠেন। ইসরায়েল এই ঘটনার জন্য ক্ষমা চায় এবং জানায় চিকিৎসা গবেষণায় এই ক্রাইটন ব্যবহার করা হবে। ইসরায়েল 469 ক্রাইটন ফেরত দেয়, কিন্তু বাদবাকি ক্রাইটন অপ্রচলিত অস্ত্র পরীক্ষায় ব্যবহার করা হয়। 1972 সালে যুক্তরাষ্ট্র থেকে জেরিকো 2 ক্ষেপণাস্ত্রের উপাদানও চুরি করা হয়। ইসরায়েলের জেরিকো ক্ষেপণাস্ত্র নির্মাণ হচ্ছে তার পারমাণবিক সামর্থ্যের প্রমাণ, কারণ জেরিকো ক্ষেপণাস্ত্র থেকে প্রচলিত যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা সম্ভব নয়। 1973 সালের 6 অক্টোবর মিশর ও সিরিয়া একযোগে ইসরায়েলে হামলা করে। এই আকস্মিক হামলার মুখে ইসরায়েলের নিয়মিত সৈন্যলাই ছিল শুধু ডিউটিতে। রিজার্ভ সৈন্য না থাকায় ইসরায়েলের প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ে। 7 অক্টোবর সকাল নাগাদ গোলান মালভূমিতে ইসরায়েলের কোনো কার্যকর প্রতিরোধ ছিল না। সিরীয় সৈন্যরা গোলান উপত্যকার প্রান্তসীমায় পৌঁছে যায়। এ সংকট ইসরায়েলকে দ্বিতীয়বার পারমাণবিক সতর্কতার দিকে ঠেলে দেয়। আরবদের অগ্রাভিযানের মুখে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মোশে দায়ান ইসরায়েল রাষ্ট্রের আসন্ন পতনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারকে সতর্ক করে দেন যে থার্ড টেম্পল অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েলিরা তাদের রাষ্ট্রকে যেমন টেম্পল বলে আখ্যায়িত করে, তেমনি তাদের পারমাণবিক বোমার সাংকেতিক নামও টেম্পল। 8 অক্টোবর রাতে প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার ও তার মন্ত্রিসভা পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসরায়েল 20 কিলোটন ক্ষমতা সম্পন্ন 13টি পারমাণবিক বোমা সংযোজন করে। কোনো সূত্র বলছে ইসরায়েল যেসব বোমা প্রস্তুত করেছিল সেগুলি ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম বোমা। সিরীয় ও মিশরীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ফ্যান্টম বোমারু বিমানে পারমাণবিক বোমা তোলা হয় এবং জেরিকো ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা হয়। 9 অক্টোবর সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে ইসরায়েলের পারমাণবিক হামলা চালানোর সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। যুক্তরাষ্ট্র বিমানযোগে দ্রুত ইসরায়েলের সামরিক সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নেয়। একই দিন ইসরায়েলি বিমানগুলো সামরিক সহায়তা নিয়ে ওয়াশিংটন থেকে যাত্রা করে। 9 অক্টোবর ইসরায়েলের রিজার্ভ সৈন্যরা অগ্রবর্তী অবস্থানে ছুটে গেলে যুদ্ধের মোড় ঘুরে যায়। 11 অক্টোবর গোলানে ইসরায়েলের পাল্টা হামলায় সিরীয় অগ্রযাত্রা থেমে যায়। 15 ও 16 অক্টোবর ইসরায়েলি সৈন্যরা সুয়েজ খাল অতিক্রম করে সিনায়ে প্রবেশ করে এবং মিশরের থার্ড আর্মিকে ঘেরাও করে ফেলে। এ সময় পশ্চাৎভাগ অরক্ষিত হয়ে পড়ায় ইসরায়েলি সৈন্যরা সুয়েজ খালের পূর্ব তীরে নিশ্চিহ্ন হয়ে যাবার মুখোমুখি হয়। 14 অক্টোবর প্রথম মার্কিন বিমান সাহায্য নিয়ে এসে হাজির হয়। আমেরিকার তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী TOW ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ গ্রহণে ইসরায়েলি কমান্ডোরা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট বেনিংয়ে ছুটে যায়। গোলানে চূড়ান্ত লড়াইয়ের জন্য এসব ক্ষেপণাস্ত্র নিয়ে তারা মার্কিন C-130 হারকিউলিস বিমানে ফিরে আসে। মার্কিন কমান্ডাররা তদানীন্তন পশ্চিম জার্মানির ঘাঁটিতে মজুদ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিঃশেষ করে ইসরায়েলে পাঠান। মার্কিন সামরিক সহায়তা প্রদানের ব্যাখ্যা দিতে গিয়ে তদানীন্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে বলেছিলেন ইসরায়েল পারমাণবিক হামলা শুরু করার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, তাই তাকে পারমাণবিক হামলা থেকে বিরত রাখার জন্য প্রচলিত সামরিক সহায়তা দেয়া হয়। আরব ইসরায়েল যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল খুবই অস্পষ্ট। 18 অথবা 23 অক্টোবর একটি সোভিয়েত যুদ্ধজাহাজ মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে এসে নোঙর ফেলে। নভেম্বরের শেষ নাগাদ জাহাজটি এ বন্দরে অবস্থান করে, কিন্তু কোনো সমরাস্ত্র খালাস করা হয়নি। সন্দেহ নেই আরবদের প্রতি সোভিয়েত ইউনিয়নের প্রতিশ্রুতি রক্ষার স্বার্থে এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্যই এ জাহাজ এসেছিল।
24 অক্টোবর সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনিদ ব্রেজনেভ সুয়েজ খালের পূর্ব তীরে বিচ্ছিন্ন মিশরীয় সৈন্যদের শক্তি বৃদ্ধির জন্য সোভিয়েত ছত্রী সেনা পাঠানোর হুমকি দেন এবং 7টি সোভিয়েত ছত্রী ডিভিশনকে সতর্কতাবস্থায় থাকার নির্দেশ দেন। পরে প্রমাণ পাওয়া গেছে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিনও পাঠিয়েছিল। মিশরে সোভিয়েত পারমাণবিক উপস্থিতির জবাবে পরের দিন প্রেসিডেন্ট নিক্সন বিশ্বব্যাপী মার্কিন স্থাপনায় পারমাণবিক সতর্কতা ঘোষণা করেন। একই সঙ্গে ইসরায়েলে তৃতীয়বারের মতো পারমাণবিক সতর্কতা ঘোষণা করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার যুদ্ধবিরতিতে রাজি হলে এই সংকট কেটে যায়। একটি প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকলে বিস্ফোরণ ঘটালো না কেন? কয়েকভাবে এই প্রশ্নের জবাব দেয়া যায়। প্রথমত, পুরনো পদ্ধতিতে সংযোজিত পারমাণবিক বোমা পরীক্ষা করার প্রয়োজন হয় না। গবেষকগণ পরমাণুর উপকরণগুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা করতে পারেন এবং ব্যাপকভাবে কম্পিউটারেও এ পরীক্ষা করা যায়। 1960 সালে ফ্রান্স যে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল, ইসরায়েল তা থেকে পর্যাপ্ত তথ্য পেয়েছিল। তাছাড়া 50 ও 60 দশকে যুক্তরাষ্ট্র যেসব পরমাণু পরীক্ষা চালিয়েছিল, সেগুলো থেকেও ইসরায়েলের তথ্য পাওয়ার সুযোগ ছিল অবারিত। শুধু তাই নয়, ভূগর্ভে পরমাণু পরীক্ষা চালালেও তা শনাক্ত করা কঠিন। সাবেক পশ্চিম জার্মানির আর্মি ম্যাগাজিন ওয়ার টেকনিক 1976 সালে এক রিপোর্টে জানিয়েছিল ইসরায়েল 1963 সালে নেগেভে পরমাণু পরীক্ষা চালায়। অন্যান্য সূত্র জানায় 1966 সালে নেগেভের আল নাকিবে ইসরায়েল পরমাণু পরীক্ষা চালিয়েছে। মার্কিন উপগ্রহে 1979 সালের 22 সেপ্টেম্বর ভারত মহাসাগরে একটি উজ্জ্বল আভা ধরা পড়ে। ব্যাপকভাবে ধারণা করা হয় এই আভা ছিল দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের যৌথ পরমাণু বিস্ফোরণের দৃশ্য। মার্কিন উপগ্রহে যে দৃশ্যটি ধরা পড়ে তা ছিল তৃতীয় পরমাণু বিস্ফোরণের। তবে প্রথম দুটি বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েনি, কারণ তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুর্ঘটনাক্রমে তৃতীয় বিস্ফোরণের দৃশ্যটি ধরা পড়ে যায়, কারণ তখন আকাশ ছিল মেঘমুক্ত। 1998 সালের জুনে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একজন সদস্য এবছরের 28 মে আইলাতের কাছে ভূগর্ভে পরমাণু বিস্ফোরণের জন্য সরকারকে অভিযুক্ত করেন। মিশরও একই ধরনের অভিযোগ করেছিল। ইসরায়েল শুধু আমেরিকার পরমাণু বোমা তৈরির উপাদ্য সংগ্রহেই আগ্রহী ছিল তা নয়, তারা আমেরিকার গোয়েন্দা তথ্য লাভেও ছিল তৎপর। ইসরায়েলিরা দেখতে পায় তারা সোভিয়েত ইউনিয়নেরও টার্গেট। আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি গোয়েন্দা জোনাথন পোলার্ড মার্কিন উপগ্রহে তোলা সোভিয়েত ইউনিয়নের উপাদ্য সংগ্রহ করেন। এই উপাদ্য পেয়ে ইসরায়েল সোভিয়েত শহরগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে। এ থেকে এটাই বোঝা যায় যে সোভিয়েত ইউনিয়নে প্রতিশোধমূলক হামলা চালানোর ইচ্ছাও ইসরায়েল পোষণ করত। ইসরায়েল 1981 সালের 7 জুন ইরাকের ওসিরাকে তামুজ 1 রিয়্যাক্টরে ঝটিকা হামলা চালায়। এই হামলায় ইসরায়েল মার্কিন উপগ্রহে তোলা ছবি ব্যবহার করে। ইরাকের ওসিরাক প্ল্যান্টে হামলায় 8টি F-16 ও 6টি F-15 অংশগ্রহণ করে। 2000 পাউন্ডের 15টি বোমা নিক্ষেপ করা হয়। ষোড়শ বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিকটবর্তী একটি হলে গিয়ে পড়ে। পৃথিবীতে এটাই ছিল কোনো রিয়্যাক্টরের উপর বহিঃশক্তির প্রথম হামলা। ইসরায়েল পরমাণু অস্ত্রের জোরে আরবদের বিরুদ্ধে অন্তত 2টি যুদ্ধে জয়লাভ করেছে। ইরাকের পরমাণু স্থাপনা উড়িয়ে দিয়েছে। তার পরমাণু খায়েশের উপায় ও উপকরণ জুগিয়েছে গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তা আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা, জার্মানি প্রভৃতি দেশ, যারা নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় আহা আহা মানবতা, গণতন্ত্র বলে গলা ফাটায়। এসব দেশের সহায়তায় ক্ষুদ্র সন্ত্রাসী দেশ ইসরায়েল পরাক্রমশালী পরমাণু শক্তির অধিকারী। যদি অন্যান্য দেশে পরমাণু অস্ত্র রাখা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হয়, তাহলে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ভারত, পাকিস্তান পরমাণু অস্ত্র মজুদ রাখে কোন যুক্তিতে বা কোন মানবতার উপকারে? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।